নমস্কার, আপনারা দেখছেন এনকে টিভি বাংলা এই সময় অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সৈকত। আপনারা জানেন যে ২৬-এর নির্বাচন যদি আমরা সময়ের হিসেব করি তাহলে কম বেশি এক বছরের সামান্য কিছু সময়, কিন্তু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সমস্ত রাজ্যেই যেমন হয় বছরখানেক আগে থেকে শুরু হয়ে যায়, রাজ্যেও তাই। কিন্তু এবারের ভোটে কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। অনেকে বলছেন যে এবার তৃণমূল কংগ্রেসকে নতুন করে প্রমাণ করার কিছু নেই, কারণ তৃণমূলের বিরুদ্ধে সাধারণত যে অভিযোগগুলো ছিল সেটা ২১ এবং ২৪-এ অলরেডি তার অগ্নি পরীক্ষায় পাশ করেছে তৃণমূল। ফলে তৃণমূলের কাছে এই মুহূর্তে নতুন চ্যালেঞ্জ বলতে কিছু নেই। কিন্তু ২০১৯-এর পর থেকে যদি আমরা বাকি তিনটি রাজনৈতিক দলের পরিসংখ্যান অঙ্ক দেখি, তাহলে এই তিনটি রাজনৈতিক দলের কাছে বলা যেতে পারে এক প্রকার অগ্নি পরীক্ষা। কেন আমি বলছি? কারণ আপনারা জানেন যে আরজি কর ইস্যুতে বাম এবং অতি বামেদের একটা প্রচ্ছন্ন সংযোগ বা অংশগ্রহণ ছিল, সেটা সবাই জানি। ফলে তার পরবর্তী সময়ে যেমন এই যাদবপুরে ছাত্র ভোটকে ইস্যু করে আগামী দিনে কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি ইত্যাদি ইস্যুকে সামনে রেখে সরব হতে পারে কংগ্রেস এবং সিপিএম। ইতিমধ্যেই তারা সরব। বাংলায় অনুপ্রবেশকারী ইস্যু, ডেমোগ্রাফি পরিবর্তন, সংখ্যালঘুদের রাজ্য সরকার বা সরকারের তোষণ, তৃণমূলের তোষণ নীতির প্রতিবাদ করে এ রাজ্যে ইতিমধ্যেই একটা ইস্যু তারা তৈরি করেছেন, সেটা হচ্ছে ধর্ম। হিন্দুত্বের জিগির তুলে ভোট, এটা বিজেপির কাছে এখনো পর্যন্ত যে তারা এটা নিয়ে অগ্নি পরীক্ষায় গেছেন এমনটা নয়। কিন্তু অন্যান্য ভোটগুলোতে এগুলো ইস্যু ছিল, কিন্তু ২৬-এর ভোটে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে এটাই বিজেপির প্রধান হাতিয়ার। ফলে যদি এই ইস্যুতে আমরা ধরে নিই তাহলে বিজেপির কাছে এই ইস্যুতে অগ্নি পরীক্ষা। এই বিষয়গুলো আজকে আলোচনায় আসছে কেন? এর কারণ হচ্ছে যে সিপিএম কংগ্রেস এখন সাংগঠনিকভাবে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের পক্ষে এই মুহূর্তে সরকার গঠন, মানুষ যদি দুহাত ভরে আশীর্বাদ না দেন তাহলে সরকার গঠন প্রায় অসম্ভব। কিন্তু রাজনীতি সম্ভাবনার শিল্প, আমরা সবাই জানি অঘটন যে কোনো সময় ঘটতে পারে। আবার বিজেপির ক্ষেত্রে যদি আমরা ধরি যে এই মুহূর্তে তাদের যে বিধায়ক সংখ্যা ৭৭, সেটা কমে এখন প্রায় ৭০-৭১ এসে দাঁড়িয়েছে, সেই বিধায়ক সংখ্যা নিয়েও এই মুহূর্তে ম্যাজিক ফিগার পার করাটাও বিজেপির কাছে যথেষ্ট চ্যালেঞ্জ। কিন্তু ভোট পার্সেন্টেজে দেখতে গেলে মাত্র ৬ থেকে ৭ বা ৮% ভোটের ফারাক, সেটাকে তারা হিন্দুত্বের মোড়কে মেকআপ করে ফেলবেন বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু আরএসএস, বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক, তারা হঠাৎ করে বাংলায় সক্রিয় হয়ে উঠেছে। কেন এই কথাটা বলছি? যে স্বাধীনোত্তর ভারতবর্ষেই প্রথম কোন সংঘ সভাপতির এত দীর্ঘ বঙ্গ সফর, সেই সফরে তিনি কি করলেন, সেই সফরে বিজেপি কতটা উজ্জীবিত হলো, এবং সেই উজ্জীবনী শক্তি নিয়ে বিজেপি সত্যি কি ২৬-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কোথাও এক স্টেপ এগিয়ে থাকবে? এই গোটা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই প্রতিবেদন। ২০২৬ বিধানসভা ভোটে বাংলার মসনদও একই কৌশলে দখল করতে চাইছে বিজেপি। আরএসএস প্রধান মোহন ভাগবতের টানা ১০ দিন বঙ্গ সফরে পদ্ম শিবিরে অতিরিক্ত অক্সিজেন। তাহলে কি বাংলায় মহারাষ্ট্র ও দিল্লি কায়দাতেই ভোট? রাজনৈতিক মহলের মতে আরএসএস এর সঙ্গে নিবিড় সমন্বয় গড়েই মহারাষ্ট্র ও দিল্লির বিধানসভা ভোটে সাফল্যের মুখ দেখেছে বিজেপি। দিল্লির ভোট জিততে ভোটের আগে রাজধানীকে ৮টি বিভাগে ভাগ করে প্রচারে নেমেছিল আরএসএস। বাংলাতেও সদ্য শেষ হলো দুদিনের সমন্বয় বৈঠক। ছিলেন বাংলার আরএসএস তথা বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। কিন্তু এখনো বহু বিজেপি কর্মীর কাছে স্পষ্ট নয় আরএসএস কি। কারণ বড় নেতাদের হাত ধরে অধিকাংশই বিজেপি নেতাই ২০২১-এর আগে বা পরে অন্য কোনো রাজনৈতিক দল থেকে এসেছেন। তাই বঙ্গ বিজেপির নেতারা জানেন আরএসএস এর ভাবদর্শ সম্পর্কে বিজেপির নেতাকর্মীরা স্পষ্টভাবে না জানলে নিবিড় সমন্বয় গড়ে ওঠা সম্ভব নয়। কিন্তু এত কিছুর পরও সমন্বয় কতটা হবে তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। কারণ ২০১৯ সালের পর থেকেই বিজেপির বেশিরভাগ নেতা এখন নিষ্ক্রিয়। এই পরিস্থিতিতে ভোটের এক বছর আগে থেকেই আরএসএস বিজেপি সমন্বয়ে জোট। উলুবেড়িয়ায় আরএসএস নেতৃত্ব এবং বিজেপির মধ্যে সমন্বয় বৈঠকে আরএসএস এর বক্তব্য, আদর্শের ভিত শক্তপোক্ত করতে হবে, অন্যথায় গোটা গেরুয়া শিবিরকে এক সুরে গাঁথা যাবে না।
সমন্বয় বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে ইঙ্গিত মিলতে শুরু করেছে 2026-এর বিধানসভা নির্বাচনে আরএসএস ঘনিষ্ঠরাই হয়তো পেতে চলেছেন রাজ্য বিজেপি পরিচালনার ভার। এমনকি বিজেপির পুরনোপন্থী নেতাদের হাতেই হয়তো যেতে চলেছে দলীয় নিয়ন্ত্রণের রাশ। 2016, 2018, 2019 এবং 2021 সালে বাংলায় গেরুয়া পার্টির সার্বিক বৃদ্ধির গ্রাফ স্পষ্ট হয়। তারপর থেকে দলবদলু নেতাদের উপস্থিতি ও সক্রিয়তাও বাড়ে বিজেপিতে, যা বিজেপির অতি নেতিবাচক প্রভাব ফেলে। তাই আরএসএস চাইছে 26-এর লড়াইয়ে পুরনোপন্থী নেতারাই গুরুত্ব পাক। 26-এর নির্বাচনে হিন্দুত্বের উপর ভর করেই বিজেপির ভোট প্ল্যান, তাই আরএসএস এর সঙ্গে সমন্বয়ে জোট। এমনকি গত মাসে বাংলায় সফরকালে আরএসএস প্রধানের কণ্ঠেও শোনা যায় হিন্দুত্বের পাঠ। कई प्रकार की बाधाएं आई होंगी, उन बाधाओं को दूर करते हुए सब लोग उपस्थित हैं। यह आग्रह क्यों है? संघ क्या करना चाहता है? तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। हिंदू समाज का संगठन क्यों? क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। শুধু তাই নয়, উলুবেড়িয়ায় আরএসএস এর সমন্বয় বৈঠকে বঙ্গে রামনবমী, হনুমান জয়ন্তী ও বিজয়া দশমী পালনে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এসবে রাজ্যের শাসক দলের কি প্রতিক্রিয়া? বিজেপিকে খানিকটা অক্সিজেন দিতে আরএসএস আসছে, তো এখন আমাদের সঙ্গে তাদের আইডিওলজিক্যাল ব্যাটল। ওরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান ধর্মীয় ভেদে ভেদে রাজনীতিটি কাপড়ার মাখান, এটা মানুষকে দেয়াটা কর্তব্য বলে মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলোতে কোনো ধর্মের নাম লেখা থাকে না। আইডিওলজিক্যাল ব্যাটলটায় যে কারণে বাংলায় ভোটে বিজেপি প্রত্যাখ্যাত, তার সঙ্গে আরএসএস যোগ হয়েও তার কোনো পরিবর্তন ঘটবে না, কারণ আইডিওলজিক্যাল ব্যাটলে বিজেপি প্রত্যাখ্যাত। যদিও সিপিএম এর সদ্য শেষ হওয়া রাজ্য সম্মেলনে উঠে আসে এ রাজ্যে আরএসএস এর প্রধানের দীর্ঘ রাজ্য সফর প্রসঙ্গ। প্রকাশ কারাট বলেন, মোহন ভাগবত বাংলায় 10 দিন পুজো পাঠ করার জন্য আসেননি, আরএসএস কে মজবুত করার জন্য তিনি এসেছিলেন, সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে এসেছিলেন। তথ্য তাই বলছে। 2013 সালে বাংলায় আরএসএস এর শাখা ছিল 750টি। 2017 সালে আরএসএস এর শাখা বেড়ে হয়েছে 1500টি। 2020 সালে আরএসএস এর শাখার সংখ্যা হয় 1600টি। সবচেয়ে বেশি আরএসএস এর শাখা বেড়েছে দক্ষিণবঙ্গে, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, কলকাতা, 2 মেদিনীপুরে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য। চয়নদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। বিমলদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক অর্পণ বন্দ্যোপাধ্যায়, এবং অর্পণ তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের একটি সংগঠনে দায়িত্বে রয়েছেন। এবং আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক আশিস ঘোষ। আশিসদা, আপনাকে স্বাগত। আমি আজকে প্রথম বিমলদা আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাইবো। বিমলদা, আমি একদম কুণাল ঘোষের বক্তব্য মুখনিসৃত কথাটাই আপনার কাছে প্রশ্ন আকারে নিয়ে আসবো। উনি বলছেন যে আইডিওলজিক্যাল ব্যাটেলে বিজেপি প্রত্যেকটি ভোটে পরাজিত হয়েছে, কিন্তু প্রত্যেকটি ভোটে বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে। কিন্তু আমার প্রশ্নে এই মুহূর্তে ভোট পার্সেন্টেজটাকে সরিয়ে রেখে যদি আমি আপনার কাছে আসি, যে আইডিওলজিক্যাল ব্যাটেলে বিজেপি হেরেছে, বিজেপি কি সত্যি আইডিওলজিক্যাল ব্যাটেল লড়েছে এতদিন? বিজেপির আইডিওলজি তো হিন্দুত্ব। বিজেপির আইডিওলজি ক্ষেত্রে আরেকটা বড় পার্ট হচ্ছে বিজেপির যে ঘোষিত এজেন্ডাগুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। যেমন বিভিন্ন রাজ্য সেগুলো ইমপ্লিমেন্ট করছে, উত্তরাখণ্ড থেকে যোগী আদিত্যনাথের সরকার তারা করছে, কিন্তু বাংলায় সেটা এখনো সম্ভব হয়নি, সরকারে নেই বলে। সত্যি কি বিজেপি আইডিওলজিক্যাল ব্যাটেল লড়েছে, নাকি বাংলার তৃণমূলের তরফ থেকে তুলে দেওয়া ইস্যুগুলোকে সামনে রেখে তারা ব্যাটেল লড়েছে? প্রথম কথা হচ্ছে, বিজেপির মূল ইডিওলজি হচ্ছে জাতীয়তাবাদ, তার সঙ্গেই হিন্দুত্বের কনসেপ্টটা থাকে। আমরা এগুলোকে একদম আলাদা বলে মনে করি না, এবং এটা কখনো বলা হয় না যে হিন্দুত্ব একটা নেগেটিভ ইডিওলজি। ওটা ভারতীয়ত্বের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই হিন্দুত্ব বললেই একেবারে মুখ ব্যথা হয়ে যায়, অনেকে আতঙ্কিত হয়, সেটা হওয়ার কোনো কারণ নেই। বিজেপি বেসিক্যালি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যে দলের যে কোনো অনুষ্ঠান শুরু হয় বন্দে মাতরম গান দিয়ে, এবং অনুষ্ঠান আমরা শেষ করি জাতীয় সঙ্গীত দিয়ে। সুতরাং বিজেপির মূল আদর্শ জাতীয়তাবাদ, তার সঙ্গে অবশ্যই হিন্দুত্ব রয়েছে। হিন্দুত্ব নেই সেটা বলবো না আমি, নিশ্চয়ই আছে। এটা হলো প্রথম কথা।
দ্বিতীয় কথা, আপনাদের যখন বক্তব্য রাখছিলেন একটা শব্দ আমার একটু কানে লাগলো, হিন্দুত্বের জিগির তুলে ভোট। এই জিগির তোলা শব্দটা একটু নিন্দাসূচক শব্দ। আপনি কেন হিন্দুত্বের জিগির কথাটা আমাদের গায়ে চাপালেন বুঝতে পারলাম না, এটাতে আমার প্রতিবাদ রইল। এইভাবে আমাদের বক্তব্যকে না বলাই ভালো। এবার আপনার আসল প্রশ্নের উত্তরে আসি, যে বিজেপি তৃণমূল আমাদের সঙ্গে মতাদর্শগত লড়াই করছে কিনা, এক। দুই হচ্ছে যে আমরা তৃণমূলের ইস্যুগুলোকে নিয়ে এগোচ্ছি কিনা। প্রথম কথা, মতাদর্শগত লড়াই তার সঙ্গে হয় যে দলের একটা নিজস্ব মতাদর্শ আছে। আপনি বিজেপির 100 জন কর্মীকে যদি জিজ্ঞেস করেন মতাদর্শের কথা, আমার বিশ্বাস 100 জনের মধ্যে 100 জনই কিন্তু মতাদর্শের কথা বলতে পারবে আমাদের। আপনি নিজে কালকেই আপনার সাংবাদিককে আপনি পাঠান, তৃণমূল সমর্থককে বলুন যে তোমাদের মতাদর্শগুলো একটু বলো। 10টা তৃণমূল সমর্থক কিন্তু 10 রকমের মতাদর্শের কথা বলবে। বিকজ এই যে মতাদর্শের চর্চা, আমার দলের মতাদর্শ এই, আমি এভাবেই এগোবো, এটা কখনো তৃণমূল কংগ্রেস করেছে বলে আমার অন্তত জানা নেই। আমি নিজে দীর্ঘদিন রাষ্ট্রবিজ্ঞানে চর্চা করেছি, ভোট চর্চা করেছি। এখন একটা দলে যোগ দিলে রাষ্ট্রবিজ্ঞান চর্চা করা যাবে না এরকম তো মাথা দিব্যি কেউ দেয়নি, না চাইলে আমি সেই চর্চাটা এখনো করি। ফলে তৃণমূল কংগ্রেস বেসিক্যালি মতাদর্শ ভিত্তিক দল নয়। তাহলে তৃণমূল কংগ্রেস কি? তৃণমূল কংগ্রেস একটা প্ল্যাটফর্ম টাইপের। তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল একটা সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে। সে কর্মসূচি ছিল হাউ টু রিমুভ সিপিআইএম ফ্রম পাওয়ার। সিপিআইএম ক্ষমতা থেকে চলে যাবার পরে তৃণমূল কংগ্রেসের কিন্তু তার সামনে আর তেমন কোনো লক্ষ্য নেই। এখন তাদের লক্ষ্য একটাই, হাউ টু রিমেইন ইন পাওয়ার। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু কর্মসূচি নিয়ে সারাদিন ধরে তো আমরা বিজেপিকে গালাগালি দিতে দেখছি। সেটা তার কারণটা আসছি পরে। মতাদর্শগত লড়াই যদি ভারতীয় জনতা পার্টি কারোর সঙ্গে থেকে থাকে, দ্যাট ইজ লেফটিস্ট। কারণ লেফটিস্টের একটা মতাদর্শ আছে, এখানে চয়ন আছে, চয়ন পরে বলবে। ওর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওর তো মতাদর্শগত লড়াই আছে। ঘন্টার পর ঘন্টা আমরা বিরোধিতা করতে পারি। তার মতাদর্শ যেভাবে রাষ্ট্র গঠনের কথা বলে, আমি তো উল্টো দিকে কথা বলতে পারি। ফলে মতাদর্শগত লড়াই যদি আমাদের কারোর সঙ্গে থেকে থাকে, সেটা লেফটিস্টদের সঙ্গে। তৃণমূলের সঙ্গে মতাদর্শগত কোনো লড়াই নেই। তৃণমূলের সঙ্গে যে লড়াই, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, হাউ টু রিমুভ তৃণমূল ফ্রম পাওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। এটাই আমাদের প্রধান লক্ষ্য। এটা মতাদর্শের কোন জায়গা এখানে বেঙ্গল, এটাই আমাদের প্রধান লক্ষ্য। এটা মতাদর্শের কোন জায়গা এখানে নেই। হ্যাঁ, মতাদর্শ একটা জায়গা আছে, কারণ তৃণমূল অদ্ভুত দল, যে দলে দুদিন আগেও বামপন্থী মাওবাদী করা লোকেরাও কিন্তু তৃণমূলের দিব্যি জায়গা পেয়ে যায়। তৃণমূল এমন দল, হয়তো আমাদের টিকিটে বিধানসভা নির্বাচনে লড়াই করে সে তার নিজের বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের তীব্র গালিগালাজ করেছে, উত্তর বা দক্ষিণে এরকম বহু লোক আছে, তৃণমূল দিব্যি তাকে করলে নিয়ে নেয়। ফলে তৃণমূল সবাইকে তার দলে অদ্ভুত। কিন্তু বিমলদা, আপনি যখন এই কথাটা বলছেন আমি একটু থামাচ্ছি। ধরুন তৃণমূল 2026 সালে ক্ষমতা থেকে সরে গেল, ক্ষমতায় কে এলো আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি সিপিএম ক্ষমতায় এলো, তারপরে বিরোধী দল হিসেবে তৃণমূলের সঙ্গে বিজেপি একসঙ্গে হাতে হাত ধরে লড়াই করবে, মানে এটা ভাবা যায়? কথা বলি, একটা সময়ে হয়েছে, ভবিষ্যতে কি হবে বলা মুশকিল। কারণ 2026-এ ক্ষমতা থেকে তৃণমূল যদি চলে যায়, এবং আমি এটা যদি কেন বলবো, আমি নিশ্চিত তৃণমূল যাবে। আমি জানি তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না, তার একটা ক্রাইসিস অফ এক্সিস্টেন্স হবে। তার কারণ মতাদর্শ নেই বলেই। মতাদর্শ থাকলে ভারতীয় জনতা পার্টি 1984 সালে 2টো আসন পেয়েছিল। আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, 3rd টাইম ক্ষমতায় এসছে, কারণ একটা আদর্শ নিয়ে পার্টির কর্মীরা ছিল। আমি সিপিএম এর তীব্র বিরোধী, কিন্তু এখনো সিপিআইএম এই এতদিন ক্ষমতায় নেই, তারপরেও চাইলে ওরা একটা বড় মিছিল করে দিতে পারে। কারণ কিছু লোক তার একটা মতাদর্শ ভিত্তিক দলটা করে। তৃণমূল কংগ্রেস যেহেতু মতাদর্শ নেই, ন্যাচারালি সেই দল ক্রাইসিসে পড়বেই। এ কথার উত্তরে আপনাকে আমি বলি, 2011 সালের আগে যখন ভারতীয় জনতা পার্টি, আমি একদম স্পেসিফিক্যালি কথা বলি, 1998-99 আপনি দেখবেন 90 সাল থেকে না বিজেপির ভোটটা বাড়তে শুরু করেছিল। 90 সালে বিজেপি একটা নির্বাচনে 12% ভোট পেয়ে গিয়েছিল। অনেকে ভাবতে শুরু করেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি কি এবার চেঞ্জ হচ্ছে। সেই সময় পশ্চিম মেদিনীপুর বা উত্তরবঙ্গে বিজেপির ব্যাপক বৃদ্ধি হচ্ছিল। 1998 সালের 1 জানুয়ারি একটা দল গঠিত হলো, তার নাম তৃণমূল কংগ্রেস। সেই দল একজন লড়াই করে বেরিয়ে এসে দলটা করলেন। তার কোনো সহায় নেই, কিচ্ছু নেই, একক চেষ্টায় লড়াই করছিলেন।
সেই সময় কার সঙ্গে জোট হয়েছিল? ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি তার তার মানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দল গড়ার আগে থেকেই বিজেপির সঙ্গে সখ্যতা আগে রেখে থেকে চলছিল। তো আমি জানি না, আমি 1998 সালে 1 জানুয়ারি থেকে বলছি। তারপরে কার সঙ্গে অ্যালায়েন্স হয়েছিল? ভারতীয় জনতা পার্টির সঙ্গে। তখন ভারতীয় জনতা পার্টি নিজে একটা এমার্জিং ফোর্স, তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে এখানে জোট করেছিল, ভালো ভালো আসনগুলো ছেড়ে দিয়েছিল, লক্ষ্য একটাই, হাউ টু রিমুভ সিপিআইএম ফ্রম পাওয়ার। কারণ বামপন্থীদের আমরা ক্ষমতা, না, এটা আপনি একদম সঠিক বলেছেন, হ্যাঁ। বামপন্থীদের সঙ্গে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছিলাম। 2001 সালে যদি মমতা ব্যানার্জি ওই ভুলটি না করতেন, আমি বিশ্বাস করি 2001 সালে সিপিএম কে সরানো যেত। উনি লাস্ট মোমেন্টে বিজেপিকে ছেড়ে এটা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিনই বলেছেন। উনি নিজেই বলেছেন, উনি এনডিএ থেকে পদত্যাগ করে চলে এলেন, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করলেন, জোট বাঁধলো না। পুরো ব্যাপারটা যাকে বলে কোট আনকোট ঘেটে যাওয়া, পশ্চিমবঙ্গের রাজনীতিটা ঘেটে গেল, সিপিএম আরো 10 বছর থেকে গেল। 2001-এই বদলটা হতে পারত। ফলে আমরা কিন্তু নিজেদের স্বার্থ অনেকটাই কমিয়ে তৃণমূলকে সমর্থন করেছি, কারণ আমরা চেয়েছি সিপিএম সরে যাক। আগামী দিনে কি হবে সেটা ভবিষ্যতের প্রশ্ন, কিন্তু আমি আবার বলছি, এটা হতে অ্যাবসার্ড থিয়েটারের মতো। আপনার এই প্রশ্নটা কখনোই সফল হবে না, কারণ 2026-এ তৃণমূল ক্ষমতা দেখে যাবে এটা ঠিকই, কিন্তু সিপিএম কখনোই আসবে না, তার জায়গায় বেশ। বিজেপি না, আসবে। আমি শুধু তথ্য তাই ইকুয়েশনটা বলবো। বোঝার জন্য, কারণ কিন্তু ওই এটা ইকুয়েশনে এটা রাজনীতিতে আপনি, বলা যায় না। বিমলদা, আপনি এটা একদম ঠিক বলেছেন। যদি আইডিওলজি ক্ষেত্রে দেখি, তাহলে নিঃসন্দেহে সর্বভারতীয় ক্ষেত্রে আমার তো অন্তত এটা মনে হয় কংগ্রেসের থেকে অনেক বেশি বিজেপি বিরোধী শক্তি হিসাবে যদি কারোর নাম বলতে হয় তাহলে বামেদের কথাই বলতে হবে। সেটা তো কিন্তু পশ্চিমবাংলাতেও, শুধু হ্যাঁ, সর্বভারতীয় বাংলা না, ক্ষেত্রে। কিন্তু আবার অদ্ভুত উল্টো দিকেও এটা হয়ে যাচ্ছে, বিজেপি বিরোধিতায় সিপিএম আবার তৃণমূল এক মঞ্চে হয়ে যাচ্ছে। মানে এটা নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সেটা শেষ অন্য হয়ে যাবে। কারণ, হ্যাঁ, সেটা অন্য পরে বিষয়। জিজ্ঞেস করলে পরে কিন্তু আমি বলবো। একটু সিপিএম এর কাছে আসি, চয়নদার কাছে। চয়নদা, আমি চাইবো যে আপনি 2001 নিয়ে কোনো আলোচনা আজকে করবেন না, কারণ আমার টপিক নয়। বিমলদা বলেছেন ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাইবো একদম স্পেসিফিক, মানে যদি আরএসএস, আমি ধরে নিচ্ছি 100% সক্রিয় হয়ে গেছে, আরএসএস বাংলায় 100% সক্রিয় হয়ে গেছে, দুজনেরই এজেন্ডা এক। আমি বলছি না, একেবারে পরিষ্কারভাবে সবাই বলছেন বাংলা এখন, আপনি বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া সার্চ করুন, প্রত্যেকে দিনের মধ্যে একবার হিন্দু শব্দটা লেখেন। দুজনেরই এজেন্ডা এক, আরএসএস বিজেপি দুজনেই চাইছে হিন্দুত্বের একেবারে ইস্যুকে সামনে রেখে তারা ভোটে জিতবেন। আপনারা বলছেন এটাই বাইনারি, তৃণমূল চাইছে বিজেপি এই বাইনারিটা বজায় রাখুক। কি মানে কি হতে পারে, কি 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 সম্ভাবনা দেখছেন? বিজেপি এই বাইনারি বজায় রাখুক তৃণমূল চাইবে, তার কারণ তৃণমূল এই বাইনারির ভরসাতেই রাজনীতিটা করছে। এটা নিয়ে কোনো যদি কিন্তু জায়গা নেই। তাই বলে তো বিধানসভা ছেড়ে দেবে না। এক মিনিট, বিধানসভা ছাড়বে কেন? ছাড়বার কি প্রয়োজন এখন? মানে বিমল স্যারের একটা, আমি আমার মাস্টারমশাই, আমি এর বাইরে কিছু বলবো না। মুশকিলটা হচ্ছে যে উনি বসলে আমার সঙ্গে ভীষ্ম আর অর্জুনের সমস্যা, দ্রোণাচার্য মানে অর্জুনের আপনি তফাৎ বলছেন হয়ে যায়। বিমলদা স্বপ্ন দেখছে, আপনি পাশে বসে এটা বলছেন? না, আমি বিমলদাকে? বলছি যে স্যার যেটা বলছেন সেটা খুব ভালো কথা, শুনতে খুব ভালো লাগলো, কিন্তু বাস্তবতার জায়গা যেটা, সেটা হচ্ছে যে যেই আসুক সবকা মালিক কে খায়। আপনি যেটা বলছেন সেটা যদি সত্যি হয়, সবকা মালিক কে খায়। মোহন ভাগবত চাইছেন, আজকে কি চাইছেন সেটার উপর নির্ভর করছে। এখন যেটা চাইছেন, আরএসএস যেটা চাইছে, আরএসএস চাইছে বলে এখন তৃণমূল আছে, আরএসএস না চাইলে তৃণমূল থাকবে না। এই জায়গাটায় আপনার কথা তো একটা হিন্ট চলে এলো, কিছু করার নেই। কারণ আরএসএস এর পক্ষ থেকেই একমাত্র মানে অবাম মানে বিজেপি যে কজন নেতা নেত্রী ওই নাগপুরে পরিদর্শন করেছেন, একদম সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে একজন আরএসএস এর দুর্গা বলে তাকে অভিহিত করেছিলেন। তো স্বাভাবিক কারণে এই একটা বোঝাপড়া আছে, এবং আরএসএস এর বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায় শেয়ারটা কখনো করেননি। বিজেপি বিরোধিতা তারা সোচ্চার, আরএসএস এর বিরোধিতা কখনো করেননি। যে জায়গাটায় দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলছি, আরএসএস এর মানে পক্ষ থেকে বারবারই কখনো মানে এটা এর আগে বলে যাওয়া হয়েছিল যে আমরা চাই দরকার পড়লে তৃণমূল আরো 10 বছর ক্ষমতা থেকে যায়, কিন্তু বামেরা যেন না আসে। এই যেটা স্যার বললেন না, যে আমাদের সঙ্গে আরএসএস এর মতাদর্শগত লড়াইটা চলবে, কিন্তু আপনার কথা আর বিমলদার কথা তো এক। 2026 সালের নির্বাচনে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, তারপর তৃণমূল দলটাই থাকবে না। আপনিও তো একই কথা আমি বলছেন। বলি সেটা আরএসএস এর চাওয়ার উপর নির্ভর করছে। আরএসএস নিজের প্রয়োজনে তৃণমূল তৈরি করেছিল। আপনাকে জানিয়ে রাখি, আপনি যখন সাংবাদিকতা আসেননি, আমি ক্লিয়ার করতে চাই, আপনাকে ক্লিয়ার করছি, আপের মতো আপ যে মুহূর্তে দুর্বল হয়েছে, সে মুহূর্তে আপকে সরিয়ে দিয়েছে
দিয়ে বিজেপি যেহেতু শক্তিশালী হয়ে গেছে দিল্লিতে ক্ষমতায় চলে এসছে বিজেপি। এখানে যদি বিজেপি তৃণমূল এখানে আরএসএস এর যিনি প্রধান মোহন ভাগবত বার্তা দিয়েছেন যে বিজেপিকে বলছেন তোমরা তৈরি হয়ে নাও, যে ফোর্স তৈরি হবে সেটা যদি আমি দেখতে পাই যে তৃণমূলের থেকে বেটার বিকল্প তৈরি হয়েছে তাহলে আমি তৃণমূলকে রাখবো না। এই জায়গাটা তৈরি করার চেষ্টা মারাত্মক কথা বলছেন আপনি। এইখানটা দাঁড়িয়ে আপনাকে একদম পরিষ্কার কথা বলছি, লক্ষ লক্ষ বিজেপির সমর্থক আপনার এই কথাটা শুনে লক্ষ তারা লক্ষ আমরা- আমার তাতে কিছু এটা যায় না, তো বিজেপি সমর্থকদের খুশি করার জন্য না, না, এটা না, কথা আমি- বলা আমি যায়। একদমই তা বলছি না। একদম, আমি বলছি এখানে আপনি যেটা সবকা মালিক বলছেন, কে খায়? হ্যাঁ, সবকা মালিক কে আমি খায়? মেনে নিচ্ছি, দ্বিতীয় চয়নদা। জায়গায় আপনাকে হ্যাঁ। একটা কথা বলি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মাইনাস করলে, তৃণমূল কংগ্রেস যদি সাপ্লাই লাইন না দিত বিজেপি দলটাই তৈরি হতো কি? তৈরি হতো না। এই মুহূর্তে মানে এইরকম একজন মানুষকে যাকে নেতৃত্বে দেখতে হচ্ছে তার নাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে না, না, আমার দুর্নীতির প্রশ্নটা বিরুদ্ধে যে অন্য লড়াইটা চয়নদা, চলছে, আমি আপনাকে এই পর্বে যে প্রশ্নটা করতে হ্যাঁ। চাইছি, 2021-এ আরএসএস এত সক্রিয় হলো না, 19-এ হলো না, 19-এ যদিও অনেকটা সক্রিয় ছিল, সক্রিয় ছিল। 21-এ, তার রেজাল্টটা 23-এ হলো না, তার রেজাল্টটা 24-এ হলো না, হঠাৎ 26-এ আরএসএস এত কারণটা সক্রিয় একটা, হলো কেন? RSS মূল সক্রিয় হয়েছে যেটা কেন? আমি এটাই জানতে চাইছি এখানটাতে আপনার কাছে। সক্রিয় CPM হয়েছে মূল্যায়নটা মূল যে জায়গায় মূল্যায়ন হচ্ছে যে ওরা চেষ্টা করছে বিজেপি, কারণ বিজেপি তুলনামূলক ভাবে তৃণমূল থেকে বিশ্বাসযোগ্য শক্তি আরএসএস এর কাছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ বিজেপির হিন্দুত্ব স্পষ্ট, হিন্দুত্ববাদী কথাবার্তা স্পষ্ট, বিজেপির মুসলিম বিরোধিতা খুব স্পষ্ট, আর বিজেপির প্রয়োজনে তৃণমূল মুসলিমদেরকে যেটুকু মানে অশিক্ষার অন্ধকারে ডুবিয়ে রাখতে চায় সেটুকু, এবং যে সামাজিক যে বাইনারির কথা তৃণমূল বলে দেয়, যে সংস্কৃতির কথা তৃণমূল বলে, এবং ওই যে আচমকা হিজাব করে ফেললেন, আমি এখানে আচমকা চয়নদা, সংস্কৃত মন্ত্র আমি বলছেন। একটা জিনিস আপনার বক্তব্য শোনার পর আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার মনে আসছে আপনি তো যে সাধারণ বিজেপির, মানুষ, আপনি সাংবাদিক। আমি সাংবাদিকের থেকে বেশি এই রাজ্যের নাগরিক। হ্যাঁ, নাগরিক। আমি নাগরিক হিসাবে একটা জিনিস আপনার কথা শুনে ভাবছিলাম, বিজেপির বহু নেতার সভা করতে হাইকোর্টে দৌড়তে হয় হয়তো। ইস্যু কি যে বিজেপি এ রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, এই ইস্যুতে বিভিন্ন সভা বাতিল হয়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সভা বাতিল হয়। না, আমি অন্য কথা বলছি, আমি বলছি অন্য কথা। কিন্তু এখনো পর্যন্ত এই খবর কখনো পেয়েছেন মোহন ভাগবতের সভা আটকেছে তৃণমূল কংগ্রেস? কোনোদিন আটকাবে না, হ্যাঁ, এটা কোনোদিন লজিকটা আটকাবে না, এটা লজিকটা তো একটাই, সবকা মালিক কে খায়। বেশ, আমি তৃণমূলের কাছে এটা জানতে আরে চাই। ও বেচারা আমি- একে বিব্রত করো না, ও জানেন না, আমি- এরা শিশু সে জানবে। আমি অর্পণের কাছে জানতে চাই, অর্পণ, বাংলা রাজনীতি এটা খুব দারুণ ইন্টারেস্টিং। আমি যতই 2025-এ দাঁড়িয়ে থেকে আলোচনা করি, আমি জানি না কেন আমাকে প্রত্যেকদিন আলোচনায় 2011 সালের আগে ফিরে যেতে হয়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা যে প্রেক্ষাপটে উনি রাজনৈতিক দল তৈরি করেছিলেন, কথাটাই যোগ হ্যাঁ। করে নিই, 92-93 সালে একটু ফিরতে হবে। আপনি যখন আমাকে রোজ সাংবাদিকতা ফিরতে আসেন, হয়, রোজ আপনাকে ফিরতে হয়। আপনি তখন আসেন, আমাকে রোজ ফিরতে হয়। আপনাকে জানিয়ে রাখি, আমরা যখন সংকেত দিচ্ছি 92 এর মাঝামাঝি যে বাবরি মসজিদ ভেঙে দিতে পারে সে পরিকল্পনা চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে ওগুলো বাজে কথা, আমাদের রাইটার্স বিল্ডিং দখল ইয়েতে অভিযানের বানচাল করার জন্য সিপিএম বেশ, আমি আমার প্রশ্নটা মনে রাখলাম চয়নদা, আমি আপনাকে পাল্টা একটা কাউন্টার প্রশ্ন করবো কিন্তু নিশ্চয়ই দ্বিতীয় করবেন। পর্বে। আমি একটু অর্পণের কাছে জানতে চাই। অর্পণ, আমি ধরে নিচ্ছি তুমি একজন নব্য রাজনীতিক, একদম নতুন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বটবৃক্ষে পরিণত হয়েছে তুমি সেই সময় দেখছো, কিন্তু তারপরেও বাংলার মানুষের সামনে, বাংলার মানুষ ভীষণভাবে রাজনৈতিক বিচক্ষণ, তাদের কাছে আলোচনায় যখন যাও, কোনোদিন এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে সত্যিই তো বাংলায় সবচেয়ে বেশি বিজেপির বিরোধিতা যেহেতু কি আপাত মস্তক কেউ করে থাকে সেটা সিপিএম, যদি সার্বিকভাবে করে থাকে কোনো দল, সব সময় সব প্ল্যাটফর্মে। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিজেপির মন্ত্রিসভায় ছিলেন, বিজেপির অত্যন্ত কাছে, যেটা একটু আগে চয়নদা বলছিলেন। আজকে যখন আরএসএস এর বিরোধিতা করতে সেভাবে কোন মঞ্চে তৃণমূল সুপ্রিমো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে দেখা যায় না, একেবারে করতে দেখা যায় না আমি বলছি না, কিন্তু অনেকবার করা হয়েছে। কিন্তু বিজেপিকে নিয়ে যতটা সময় ব্যয় করা হয়, আরএসএস কে নিয়ে ততটা সময় ব্যয় করা হয় না। এই প্রশ্নের মুখোমুখি হতে হয় কখনো? কারণটা হচ্ছে সৈকতদা, আরএসএস প্রথমত কোনো রাজনৈতিক সংগঠন নয়। আরএসএস একটি হিন্দুত্ববাদী সংগঠন বা সনাতনী সংগঠন, যাই বলুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত নয়, কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে সংসদীয় গণতন্ত্রে তারা তার বিপক্ষ রাজনৈতিক দলকে আক্রমণ করবে, আমরা করব, তাদের বিরুদ্ধে লড়াই করব, এটাই স্বাভাবিক। এখন একটা স্বয়ংসেবক সংগঠন, তাদেরকে রাজনীতির মঞ্চে টেনে এনে তৃণমূল কংগ্রেস সেটা মনে করে না যে আরএসএস কে আমরা আলাদা করে কিন্তু চয়নদা আপনাকে দিতে হবে,
আর আমি ভীষণ বড় ফান্ডামেন্টাল প্রশ্ন। হ্যাঁ, এর উত্তর আপনাকে দিতে হবে। জিজ্ঞেস করি, আরএসএস কে আক্রমণ করার প্রয়োজন আছে, কারণ আরএসএস তো ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করছে না। কিন্তু নাম্বার তার ওয়ান। অস্তিত্বকে নাম্বার অস্বীকার টু করতে হচ্ছে, পারছেন না, তার বিজেপিতে তার আইডিওলজির যে প্রভাব আছে সেটাকে অস্বীকার করতে পারছেন। নিশ্চিতভাবে থাকতে পারে। আমি আমি আপনাকে এক্ষুনি একটা বক্তব্য শোনাতে পারি, Absolutely যেখানে আছে। উনি মোহন ভাগবত বলছেন এই সাংবাদিক বৈঠক এবার এসে উনি বলছেন যে বিজেপির সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল মিল আছে, বিজেপি আমাদের কাছে সংগঠন মন্ত্রী চায়, আমরা তাই তাকে দিই, অন্য কোন রাজনৈতিক দল চাইলেও দেবো, না, না। কিন্তু অন্য কোন দলের সঙ্গে মিলবে না তাই দিই না। অ্যাবসলিউটলি আমি শোনাবো আপনার কাছে, এই বক্তব্য আমার কাছে আছে। নেই, তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ নিজেই, আমি যদি খুব ভুল না করি, দিলীপ ঘোষ নিজেই আরএসএস এর প্রচারক ছিলেন এবং অনেক নেতৃত্ব এরকম পাওয়া যাবে। তো বিষয়টা হচ্ছে একটি কথা যেটা বলা হলো, চয়নবাবু বলছিলেন যে মোহন ভাগবত বলে দিয়েছে এইভাবে বিজেপি যদি চলে তাহলে আমরা তৃণমূলকে সমর্থন করব না। আমি জানি না যে মোহন ভাগবতের সাথে সিপিএম এর কোন স্তরে কথা হয়েছে যাতে মোহন ভাগবত এতদিন ধরে পশ্চিমবঙ্গ সফরে এসে বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্বকে কি কি নির্দেশ দিয়েছেন সেটা চয়নবাবু জেনে গিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা দেখেছি এই আরএসএস কে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারা একটি রবিবার বেছে নিয়েছিল, যার পরের দিন সোমবার মাধ্যমিক পরীক্ষা ছিল। এই আরএসএস বর্ধমানে সভা করেছিল, তার বিরুদ্ধাচারণ করে রাজ্য প্রশাসন এবং আরএসএস কে হাইকোর্টে যেতে হয়। অমৃতা সিনহার বেঞ্চ থেকে আরএসএস অনুমতি বর্ধমানে সভা করার, খুব সম্ভবত এসএআই এর একটি মাঠে সভা ছিল পূর্ব বর্ধমানে, তারা সভা করার অনুমতি পায় অমৃতা সিনহার বেঞ্চ থেকে। ফলে প্রশাসন আরএসএস এর সভা করার বিরোধিতা করেনি, এর থেকে প্রমাণিত হয় তৃণমূল কংগ্রেস আরএসএস কে সমর্থন করে। এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা। আর দ্বিতীয়ত হচ্ছে, সিপিআইএম এর সাথে বিজেপির প্রশাসন সভা করার অনুমতি দেয় না, এটা বলে আপনি কি প্রমাণ করতে চাইলেন? হ্যাঁ, এটা বলে আমি এটাই প্রমাণ করতে চাইছি। আমি কারণ তার আগে বললাম যে পরের দিন মাধ্যমিক পরীক্ষা ছিল, নিশ্চিতভাবে যেদিন রবিবার সভা ছিল সেই দিন মাধ্যমিক পরীক্ষা ছিল না, কিন্তু তার পরের দিন সোমবার মাধ্যমিক পরীক্ষা ছিল। এবং যে গ্রাউন্ডে সভা হওয়ার কথা ছিল তার চারপাশে যে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী নেই এমনটা তো নয়। আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ চালাচ্ছেন, যারা মনে করে, দাবি করে যে তারা ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয়, জনদরদী, জাতীয়তাবাদী, ভারত প্রেমী একটি সংগঠন। তারা পশ্চিমবাংলার মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় না রেখে আগের দিন সভা হলে মাধ্যমিক পরীক্ষার্থীদের একাগ্রতায় বিঘ্ন ঘটতে পারে সেই কথা মাথায় না রেখে সভা করতে গিয়েছিল, প্রশাসন তার বিরোধিতা করেছে। এবং আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যেমনটা বিমলবাবু এবং চয়নবাবু বলছিলেন যে সিপিআইএম এর সাথে বিজেপির মতাদর্শগত পার্থক্য, একটা সম্পূর্ণ লেফটিস্ট পার্টি আর একটা সম্পূর্ণ রাইটিস্ট পার্টি। কিন্তু আমরা দেখেছি, আমার কাছে তথ্য পরিসংখ্যান আছে, আমি যদি 42টা আসন 2019 সাল থেকে যে ট্রেন্ড শুরু হয়েছে বাংলায়, আমি যদি 2019 সালের লোকসভা নির্বাচনের, এখানে আমার পুরো তথ্য আছে, আমি যদি 42টা আসনের ভোট শতাংশ 2014 আর 19-এ তুলনা করা শুরু করি, তাহলে এখানে অন্তত 8 ঘন্টা সময় লাগবে শুধু 42টা আসনের ভোট শতাংশ বলতে, যে 2014 সালে কোন দলের ভোট ছিল কত শতাংশ, সেটা 2019 সালে কোন স্তরে চলে গিয়েছে। ফলে আমরা তো দেখেছি 2019, 2021 এবং তারপরে 2024-এ যদিও কিছুটা সেই ট্রেন্ড সীমিত হয়েছে, যে সিপিএম থেকে বিজেপিতে ভোট ট্রান্সফার প্রতিটা বুথে, প্রতিটি লোকসভায়, প্রায় প্রত্যেকটি বিধানসভায়। ফলে এই বিষয়গুলো আমার মনে হয় সংবাদ মাধ্যমের সামনে বলতে ভালো লাগে, আমাদের রাজনৈতিকভাবে আলোচনা করতে ভালো দুটো লাগে। প্রশ্ন কিন্তু বকলমে, মানে সরাসরি না করে সিপিএম এর দিকে দুটো প্রশ্ন ছুড়ে দিয়েছে। আমি দুটো প্রশ্ন মনে রাখবেন চয়নদা। আচ্ছা বেশ, সিপিএম বিজেপির সেটিংটা সুবিধা হলো। স্পষ্ট ভোটের ময়দান। এই দুটো প্রশ্ন চয়নদার থেকে আমি উত্তর নেব, একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো আশিসদার কাছে। যে আশিসদার প্রায় 40 বছরের সাংবাদিকতার জীবন, সেই সাংবাদিকতার সূত্র ধরেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভোট কভারেজ তিনি করেছেন। সনাতনী বাঁচাও যে আন্দোলনের ডাক তারা দিচ্ছেন, সেটা সত্যি আরএসএস তার সঙ্গে জুড়লে বিজেপির ওই 8% ভোট বেড়ে সরকার গঠন সম্ভব কিনা, আশিস ঘোষ এটাকে কিভাবে দেখছেন আমি জানবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন। রাজনীতি থেকে অর্থনীতি,
ये हमारे देश की अष्ट लक्ष्मी है। নগর জীবন থেকে গ্রাম জীবন, খেলা, বিনোদন, উত্তর পূর্বের প্রতিটি খবর, উত্তর পূর্বের বাঙালির খবর। माता और बहनों का ऊपर अत्याचार होता है। দেখুন নজরে নর্থ ইস্ট, প্রতিদিন সকাল 8:30টায়, দুপুর 3:30টায় ও রাত 8:30টায়, শুধুমাত্র এনকেটিভি বাংলায়। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা 8 ঘন্টায়। দেখুন মহানগর, প্রতিদিন সন্ধ্যে 6টায়। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি আশিস দা আপনার কাছে যাব। প্রশ্ন আমি ইতিমধ্যেই রেখেছি। বিজেপির অঙ্ক খুব পরিষ্কার, 8 থেকে 9% ভোট, হিন্দু ভোট বাড়াতে পারলেই তারা সরকার এসে যাবে, তৃণমূল সরকার থেকে পড়ে যাবে, কোনো অন্য অঙ্ক নয়। এবার প্রশ্ন হচ্ছে এখানে আরএসএস, যারা পরিষ্কার, যেমন মোহন ভাগবত বললেন যে তারা হিন্দুত্বটাই হচ্ছে তাদের মূল এজেন্ডা, বা তারা হিন্দুত্বকে সামনে রেখেই চলছেন, সেই শক্তিটা যদি বিজেপির সঙ্গে এবার ওতপ্রোতভাবে, যেমনটা ওই সমন্বয় বৈঠকে জুড়ে যাওয়ার কথা হচ্ছে বা সবাইকে আরএসএস সম্বন্ধে বোঝানো হচ্ছে, তাহলে কি সত্যি বিজেপির পক্ষে আসা সম্ভব? একদম পরিষ্কার এই প্রশ্নের উত্তরটা চাই। দেখো, বিজেপি আর আরএসএস এর একটা অদ্ভুত সম্পর্ক। তোমার হঠাৎ গত বছরে মনে থাকবে যে জেপি নাড্ডা হঠাৎ বললেন যে আমরা যথেষ্ট স্বয়ম্বর, আমাদের আরএসএস এর প্রয়োজন নেই, আমরা সাবালক হয়ে গিয়েছি। তখন দেখা গেল, তখন দেখো এ তো গবেষণার বিষয়, তখন নানা লোক নানা কথা লিখলো যে আরএসএস এর সঙ্গে বিজেপির বোধহয় বনিবনা হচ্ছে না, বা নরেন্দ্র মোদীর স্টাইল অফ ফাংশনিং তার সেটা আরএসএস এর পছন্দ না, ইত্যাদি। নাগপুরের সঙ্গে দিল্লির ফারাক বাড়ছে। হঠাৎ আবার তারপরে এটা বোধহয় বোঝা গেল যে লোকসভা ভোটের সময় যে অবস্থা হলো বিজেপির, একার জোরে সেই 400 পার তো দূরের কথা, কাছাকাছিও গেল না। তো সেই অবস্থায় এটা মনে করা হলো, বা ওরা হয়তো মনে করলেন যে আরএসএস এর লোকজন যথেষ্ট সক্রিয় ছিল না, তার জন্য এই ফল হলো। তারপরে যাই হোক, সম্পর্ক হয়তো কোনোভাবে মেরামতি হলো, কেন হলো সে আমি জানি না। কিন্তু তারপরে দেখা গেল এবং পরে দাবি করা হলো যে হরিয়ানা এবং মহারাষ্ট্র আরএসএস সম্পূর্ণ শক্তি নিয়ে নেবে, তার একটা ভালো পজিটিভ রেজাল্ট এলো। কথা হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে আরএসএস তো সেইভাবে ভোটে লড়ে না, বা তার কাজকর্ম অনেকটাই আড়ালে ঢাকা, সামনে আসে না, কিন্তু তাদের কুচকাজ হয়, শাখা বেড়েছে ইত্যাদি তো চোখেই দেখা যাচ্ছে। একটা অঙ্ক যেটা শুভেন্দু বাবু প্রায় বলে থাকেন যে আর 4-5% ভোট হলেই তারা ক্ষমতায় চলে আসবেন। এই ভোটটা কি ভোট? স্বাভাবিকভাবে অহিন্দু ভোট পাবেন না, এটা ধরে নিয়েই তারা হিসেব করছেন যে যে ভোটটা পেয়েছে। এবং তুমি দেখছো যে শুভেন্দু বাবু তিনি বলেই বেড়াচ্ছেন যে আমি হিন্দু এমএলএ। আমি জানি না একটা ধর্মনিরপেক্ষ দেশে কিভাবে হিন্দু এমএলএ বলে পরিচয় দেওয়া যায়। যাই হোক, তা তিনি ওইটাই একমাত্র এজেন্ডা করেছেন যে হিন্দু বিপন্ন, আমি হিন্দু এইসব বলে একটা যদি ওই এক্সট্রা 5% ভোট বা 4% ভোট তিনি যদি জড়ো করতে পারেন, কেননা তিনি ধরেই নিচ্ছেন বাদ বাকি ভোটে তার কোনো শেয়ার নেই। এবার একটা ফ্যালাসি হচ্ছে যে হিন্দু ভোট 100% তারাই পাবেন, এটা তো কোনো গ্যারান্টি নেই। হিন্দু ভোট তো তৃণমূল পাবে, অন্যরাও পাবে, জানি না কি অঙ্ক একটা নিশ্চয়ই চেষ্টা করা হচ্ছে, একটা ট্রাস্ট যে 26 যদি ফসকে যায় তাহলে হয়তো আরো পিছিয়ে যাবে। কিন্তু আশিস দা, ভারতবর্ষের কোন রাজ্যে শুধু হিন্দু ভোটকে কনসেন্ট্রেট করে হিন্দু ভোট নিয়ে রাজ্য লড়া আমার অন্তত এই অভিজ্ঞতায় সামনে আসছে না, এমনকি যোগীর রাজ্যও বোধহয় নয়। না, যোগীর রাজ্যে তো এইরকম মারাত্মক অঙ্ক কোষে কেন এগোচ্ছে বিজেপি, মানে বিশেষ করে শুভেন্দু অধিকারী? যখন ভোটেই নামছে তখন 30% ভোট আলাদা, 1/3 ভোট আলাদা করে রেখেই দিচ্ছে, ওটা আমরা পাবো না, বাকি ভোটটা নিয়ে ভাগাভাগি। এখানে একটা সুবিধা বা অসুবিধা যাই হোক, যে ইনফিল্ট্রেশন
সীমান্তবর্তী জেলা, এবং তার কোনো সন্দেহ নেই বহু জায়গায় জনবিন্যাস পাল্টেছে, জনসংখ্যা বেড়েছে। ফলে একটা অসন্তোষ বলবো যে সংখ্যাগুরু যারা, তাদের মধ্যে থাকতেই পারে যে আমাদের ভাগ বোধহয় এবার কমে যাচ্ছে, আমাদের সুযোগ কমে যাচ্ছে। এই যে অসন্তোষ, এই অসন্তোষটাকে যদি হাওয়া দেওয়া যায় তাহলে একটা হিন্দু কনসলিডেশন হতে পারে, এটাই ছিল অঙ্ক। তুমি লক্ষ্য করো যে গত 2-3 মাস ধরে শুভেন্দুবাবু নিজেকে আর কোনো পরিচয় নেই, তার একটাই পরিচয় তিনি হিন্দু, এবং তার কাজকর্ম সব হিন্দু, বাকি সব যাই হোক, তার ভাষায় বলতে গেলে অনেক গোলমাল হবে। তো যাই হোক, তো এই অবস্থায় দাঁড়িয়ে তোমার আরএসএস, তার এই যে মোহন ভাগবত, তুমি মনে করো না যে শুধু এখানে 10 দিন, উনি বিহারেও গিয়ে 10 দিন করছেন, সামনে বিহারের ভোট। অর্থাৎ তার যে চলন, সেই চলন আমরা যতই রাজনীতি করি না বলুন না কেন, তিনি রাজনৈতিক পথেই হারছেন, রাজনৈতিক অঙ্ক কষেই এমনকি হারছেন। সোজা করে যদি বলি, যে যে রাজ্যে উনি সফর করেছেন এবং যে যে রাজ্যে তার টিমকে তিনি অ্যাক্টিভ করেছেন, আমার প্রতিবেদনে দেখিয়েছি সবকটি রাজ্যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করেছে। হ্যাঁ, সে তো অতীত, এখানে কি হবে সে পরের কথা, এখন 1 বছর টু লং এ টাইম ইন পলিটিক্স। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে একেবারে কোনো পলিটিক্যাল ছক ছাড়া নিছক হিন্দু বাঁচাও করতে উনি এসছেন, এটা আমার মনে হয় না। এর সঙ্গে তো যুক্ত হবে শুভেন্দু বাবুর কণ্ঠস্বর, যুক্ত হবে এই যে বিজেপির এখন যেটা বঙ্গ বিজেপি, সেই বিজেপি তার চালচলন, তার এজেন্ডা, তার কর্মসূচি কি। কারণ তুমি দেখবে যে বিধানসভায় যখন বিক্ষোভ দেখাচ্ছে তখন মাথায় গেরুয়া পাগড়ি। পশ্চিমবঙ্গে যাই না কোন বাঙালি এরকম পাগড়ি পরে ঘুরে বেড়ায়, তো বিধায়করা সব গেরুয়া পাগড়ি, অর্থাৎ তাদের একটা নির্দিষ্ট আইডেন্টিটি দেওয়ার চেষ্টা হচ্ছে। এই চেষ্টা একটাই লক্ষ্য যে হিন্দু ভোটকে কনসলিডেট করো, এবং আরএসএস যেখানে আছে, আরএসএস তো ঘোষিতভাবেই তো হিন্দু রাষ্ট্রের কথা বলে, হিন্দু সংগঠন। ফলে তাদের যে শক্তিটি, এটাকে যদি সংহত করা যায়, তুমি দেখবে তার থেকে ইম্পর্টেন্ট হলো হাওড়াতে যে একটা সমন্বয় বৈঠক হলো, বহু নানা রকম হিন্দু সংগঠন মিলে 57টা সংগঠন, হ্যাঁ, সংগঠন মিলে একটা সম্মেলন হলো। সেই সম্মেলনে আলোচনা হলো যে পশ্চিমবঙ্গ কি করে উদ্ধার করা যায়, তারা তাদের মতন করে কিভাবে হিন্দু তার স্বার্থগুলো রক্ষা করা যায়, এইটা নিয়ে একটা আলোচনা করা হলো। সমস্ত যদি যোগফল করো, যোগফলটা হচ্ছে 2026, যোগফলটা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচন। এবং একটা ঘটনা ঠিকই, যে যখন যে ভ্যাকুম একটা স্পেস ছিল 2011 পর থেকে, সেই স্পেসটা বিজেপি দখল করে ফেলেছে। দুর্ভাগ্যবশত বাম এবং কংগ্রেস কোথাও নেই, একদম বহু দূরে কোথাও নেই। ফলে তারা তো, যারা এই দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসছে, তারা তো চেষ্টাই করবে ক্ষমতার কাছাকাছি যেতে, অন্যায়টা কি। ফলে এইটা পথ যদি হয় হিন্দুত্ব, তাহলে তাই করতে। এইটা কিন্তু আরেকটা প্রশ্ন আপনার জন্য জমলো চয়নদা, আমি এইটাও আপনার কাছে আসবো, তার আগে একটু বিমলদার কাছে আবার আসি। বিমলদা, অঙ্ক খুব পরিষ্কার, আমাদের কোন অঙ্কে এবারে ভোট হবে সেটা মোটামুটি পরিষ্কার, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলায় সবচেয়ে বেশি এই নিয়ে যদি প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়ে থাকে তাহলে এনকেটিভির এই প্যানেলেই হয়েছে। আমি বিমলদা, এখন সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে যে সিপিএম এখন আপনাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সিপিএম এটা প্রমাণ করাবে তৃণমূল কত বড় দুর্নীতিগ্রস্ত, এই অভিযোগ থেকে চলে এসে এখন অনেক বেশি দেখছি বিজেপি বিরোধিতার পথে তারা সোচ্চার হচ্ছে। এইটা কি আপনাদের কোথাও একটা চিন্তার কারণ হতে পারে? না না, তো কারণ সিপিএম যে প্রয়োজনে তৃণমূলকে সাহায্যও করতে পারে। 2021 সালে বিমান বসুর একটা বক্তব্য আমার এখানে এতেই রয়েছে মোবাইলে, যে প্রয়োজনে তৃণমূলের সঙ্গে যদি মোর্চা করি গায়ে ফসকা পড়বে না, এটা বিমান বসুর কথা ছিল, কথাটা আমার নয়। তাই প্রয়োজনে সিপিএম যে তৃণমূলকে সমর্থন করতে পারে সে নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই ভোট ট্রান্সফারের একটা অদ্ভুত কথা হচ্ছে, মনে হচ্ছে যেন সিপিএম এর কিছু ভোট, কংগ্রেসের কিছু ভোট, বিজেপির কিছু ভোট, তৃণমূলের কিছু ভোট, এইভাবে ভোট ব্যাখ্যা করা যায় না। কারণ কোর ভোটার সংখ্যাটা 4-5% বেশি হয় না। বাকি প্রত্যেকটা মানুষ তারা সচেতন নাগরিক হিসেবে তার সুবিধে সুযোগ অনুযায়ী তারা ভোট দেয়। সেক্ষেত্রে ইডিওলজি একটা ফ্যাক্টর, একমাত্র ফ্যাক্টর নয়। 2011 সালে যখন তৃণমূল জিতেছিল, সিপিএম কে যে লোকগুলো ভোট দিত তারাই তো তৃণমূলকে ভোট দিয়েছিল, সেই ভোটটা তো সবচেয়ে বেশি তৃণমূলে ট্রান্সফার হয়েছিল। তাই সিপিএম থেকে বিজেপিতে ভোট ট্রান্সফার হয়েছিল। এই অঙ্কগুলো করলে তার পাল্টা অঙ্ক আছে। আমি শেষ করি, ম্যাথামেটিক্যাল জাগালারি করে লাভ নেই।
আমার কথা আমার কোথাও আজকে মনে হচ্ছে আপনার অপ্রয়োজনে আরএসএস কে এই আলোচনায় টেনে আনছেন। কেন টেনে আনছেন? এই সমন্বয় বৈঠক বিজেপি আরএসএস এর সঙ্গে প্রচুর হয়, এর আগেও ঘটেছে বারবার। মোহন ভাগবতজি পশ্চিম বাংলায় এর আগেও অজস্রবার এসেছেন, হয়তো 4 দিন ছিলেন, 5 দিন ছিলেন, এবারে বেশি আমি ছিলেন দায়িত্ব বলে। নিয়ে বলছি বিমলদা, 2011 সালের পর আরএসএস বিজেপির এত বড় সমন্বয় বৈঠক আর কখনো হয়নি। কয়েকদিন বেশি হচ্ছে বলে আলোচনায় আসছে। সব রাজ্যে মোহন ভাগবতজি যান, সেখানে আলোচনা হয়, এটা নতুন কোনো ব্যাপার নয়। তৃতীয় কথা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে প্রতিষ্ঠিত, 100 বছর পূর্ণ হলো, ফলে আরএসএস তার রিভিউ করছে তার কাজকর্ম আগামী দিনে কোন দিকে যাবে। 1925 সালে আরো একটি সংগঠন গড়ে উঠেছিল ভারতবর্ষে, কমিউনিস্টরা, ভারতীয় কমিউনিস্টরা। আজকে আরএসএস কোথায়, আজকে কমিউনিস্টরা কোথায়? ফলে এই আলোচনা করে লাভ নেই। আমি শুধু একটা কথা বলবো, আরএসএস কখনো রাজনীতিতে জড়ায় না। ভারতীয় জনতা পার্টির সঙ্গে আরএসএস এর একটা আত্মিক যোগ আছে, মতাদর্শগত মিল আছে, ফলে আমরা আরএসএস এর কাছ থেকে আমাদের মতাদর্শগত ভাবনা নিতেই পারি, এতে বাধা কিছু নেই। আমার কথা হচ্ছে যে আমাদের লক্ষ্য 2026 সালে যাতে ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় আসতে পারে, নানা কারণ সে আলোচনা পরে করব। ফলে আমরা সমস্ত যে এভিনিউ গুলো সেগুলোকে ওপেন করছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে কেন বাম রাজ্য সরি যেহেতু আমরা যেহেতু আমরা সভাপতি ভিত্তিক দল, ওই জন্য সভাপতি চলে আসে, সম্পাদক মোহাম্মদ সেলিম, উনি 4টে লাইন বললে একটা লাইনে আরএসএস এর নাম করেনি। দেখবেন 4টে লাইন বলে একটা লাইনে উনি আরএসএসই বলবেন। কেন বলেন? আসলে ওনাদের এখানে বামপন্থীদের একটা ভয় আছে। ভয় হচ্ছে একবার বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এখানে বামপন্থীদের যতটুকু যা রয়েছে সেটাও চলে যেতে পারে। কারণ মতাদর্শগত পার্থক্যটা এমন জায়গায় যে দুটো মতাদর্শ একসঙ্গে থাকতে পারে না। গ্রাউন্ড লেভেলে অনেক সময় পঞ্চায়েতে দেখা যায় দুটো দলের দুটো কর্মী হয়তো কাছাকাছি চলে গেল, কিন্তু বেসিক্যালি মানে আপার লেভেলে সেটা হয় না, কখনো সম্ভব নয়। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গত 2021 এবং 2024 আমি প্রমাণ করে দেবো যে সিপিএম ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে। তার একটা বড় প্রমাণ 2024 সালে লোকসভা নির্বাচনে দমদম। আমি নিজে দমদমে বসবাস করি। আচ্ছা, দমদমের বসবাসকারী সুজন চক্রবর্তী, উনি তো থাকেন দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে যতদূর জানি, বা গড়িয়াতেও নাকি ওনার বাড়ি আছে, বা চম্পাহাটিতে হতে পারে। সেখান থেকে তাকে দমদমে নিয়ে আসা হলো। উনি 2.5 লক্ষ ভোট কাটলেন, আমরা হারলাম 70,000। কে কার ভোট কেটেছে? ভোট কার ট্রান্সফার হয়েছে? এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি। ফলে সিপিএম এর লড়াইটা, আমি এখান থেকে যদি আমার লজিক্যাল কনক্লুশনে আসি যে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে, তাহলে আপনি কি আমাকে ভুল প্রমাণ করবেন? এবার ফলে আমাকে কনক্লুশন করতে হবে। ফলে আমাদের টার্গেট 2026, আমরা প্রত্যেকের ভোট চাই, সবকা সাথ সবকা বিকাশ আমাদের স্লোগান। আমার দেশকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, কিন্তু এটাও ঠিক যে হিন্দুত্ব কোথাও একটা পশ্চিম বাংলায় আক্রান্ত। কারণ একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে তারা যদি প্রকাশ্যে বলে যে গরু দুধ দেয় তার লাথি খেতে আমি রাজি আছি, তাহলে সে কি বলে সবাই তো জানে। সেই দলের যে স্ট্র্যাটেজি করে তার নেতা প্রশান্ত কিশোর, এখন নেই, আগে ছিলেন, তিনি একটা সাক্ষাৎকারে পরিষ্কার বলেছিলেন আমরা তো 30% দিয়ে শুরু করছি। কথাটা আমি বলিনি, উনি বলেছিলেন। ফলে একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে, এখানে সরস্বতী পুজো নিয়ে সমস্যা, দুর্গা পুজো নিয়ে সমস্যা, এখানে কমিউনাল রায়ট বাড়ছে, মানুষ আতঙ্কে আছে, এই জায়গা থেকে পশ্চিমবাংলাকে তো বাঁচাতে হবে। বাঁচাতে গেলে বিজেপি ছাড়া কে বাঁচাতে পারে? আর বাংলাদেশে যা ঘটছে, কিন্তু আপনি শেষ যে অভিযোগগুলো করলেন, একটা অভিযোগও কিন্তু সিপিএম এর মুখে শোনা যায় না। বাংলায় ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে আপনারা, আমি একদম স্পেসিফিক বলছি চয়নদা, বাংলায় ডেমোগ্রাফি পরিবর্তনের অভিযোগ এইমাত্র বিজেপি শুধু করেনি, জনবিন্যাস পাল্টানোর অভিযোগ আশিসদার মুখে আমরা এইমাত্র শুনলাম। আমার বক্তব্য হচ্ছে আপনাদের কোন নেতা বাংলায় জনবিন্যাস বলছি, বাংলায় জনবিন্যাস পরিবর্তন নিয়ে কোন সিপিএম নেতার শেষ কোন বক্তব্য কেউ শুনেছি? আমরা শুনিনি। কারণ আপনারা সেটা নিয়ে ভাবিত নন। আপনাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি এই রাজ্যে লাস্ট লাইনটাই বলি, তবে তুমি অন্য জায়গায় চলে যাও। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে দিয়েছে
আমরা যদি অ্যালার্ট না হই আমাদের সামনে বিপদ আছে হিন্দুদের সামনে। বেশ। ফলে এটা তো মানুষের কাছে বলতেই হবে আমি আমাদের। আমি আমি চয়নদাকে একটা প্রশ্ন করতে চাইবো একটা প্রতিবেদন দেখানোর পর। প্রতিবেদনের আগেই আপনাকে আমি বলছি, আপনাদের 24তম পার্টি কংগ্রেস সম্ভবত মাদুরাইতে হতে চলেছে এপ্রিলে। তার আগে একটা রাজনৈতিক, মাদুরাইতেই হবে, পার্টি খসড়া রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে বিজেপি বা মোদী সরকারকে এখনই ফ্যাসিস্ট বা নব্য ফ্যাসিবাদী বলা যাবে না, এটা উল্লেখ করা হয়েছে। ভুল বলেছেন। না না, এটা প্রতিবেদনে ভুল আছে, আপনি বলবেন, আপনি উত্তর দেবেন, শুরুটাতেই ভুল আছে। আপনি উত্তর দেবেন, নব্য ফ্যাসিবাদী বলা হয়েছে না আপনি আমরা উত্তর নব্য দেবেন, ফ্যাসিবাদীই বলেছি। আপনি উত্তর দেবেন, আপনার কাছে নিশ্চয়ই। প্রশ্ন করব। তার আগে নিশ্চয়ই। আমি প্রতিবেদনটা দেখাবো এই কারণে, কারণ বাংলায় অসমের মুখ্যমন্ত্রী এসে হিন্দুত্বের লাইনেই কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, এবং আরো বিস্ফোরক কথা বলেছেন। শোনাবো। সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস উপলক্ষে প্রকাশিত খসড়া রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে বিজেপি বা মোদী সরকারকে এখনই ফ্যাসিস্ট বা নব্য ফ্যাসিবাদী বলা যাবে না। বামেদের অন্দরে সিপিএম এর এই অবস্থানে প্রশ্ন তুলেছে শরিক দল সিপিআইএম লিবারেশন। তাদের মতে মোদী সরকারের জোর করে হিন্দুত্ব চাপিয়ে দেওয়া ফ্যাসিস্টের নামান্তর। এর মধ্যে কলকাতায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রীর নিশানায় বাম। বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মুসলিম বা খ্রিস্টান নয়, হিন্দুরা বিপদে বাম উদারপন্থীদের জন্যই। हिंदू को दुर्बल करने वाला, हिंदू को वीकेंड करने वाला मुसलमान नहीं है, गलतफहमी में मत रहिए। हिंदू को वीकेंडिंग करने वाला व्यक्ति हमारा समाज में ही है। हिंदू के लिए सबसे जो खतरा हमारे लेफ्ट और लिबरल लोग ही हमारे समाज का सबसे खतरा है। ये जो आज बंगाल का सिचुएशन है, हिंदू का जो वीकेंडिंग हुआ, कि ममता बनर्जी को तो एक विरासत मिली, लेकिन ये विरासत का निर्माण किसने किया? ये लेफ्ट और लिबरल लोगों ने ये विरासत का निर्माण किया। পলিটিক্যাল এজেন্ডা, হিন্দু ধর্মের নাম করে রাজনীতি করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করো, যেটা হিন্দু ধর্মের বেসিক মনোভাবের বিরোধী, যে কোনো ধর্মের বেসিক মনোভাবের বিরোধী। বিজেপি চায় হিন্দুত্ব নামে রাজনৈতিক প্রজেক্ট করে, ধর্মের নামে রাজনীতি করে ক্ষমতায় আসতে। এখানেই শেষ নয়, কলকাতা সফরে এসে বাংলা শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হিমন্তের। ঔরঙ্গজেব হিন্দু ধর্মের শেষ চেয়ে ব্যর্থ হয়েছে, তেমনি মমতা ব্যানার্জি ও রাহুল গান্ধীও ব্যর্থ হবেন হিন্দু ধর্ম, হিন্দুত্ব শেষ হবে না, তারা শেষ হয়ে যাবেন। घर से निकाले कोई लोगों को हिंदू धर्म को परिवर्तन करने के लिए औरंगजेब ने जो भी करना था सब कुछ किए, लेकिन औरंगजेब खत्म हो गया, हिंदू खत्म नहीं हुआ। अगर कहीं में राहुल गांधी ममता बनर्जी सोचते हैं कि हिंदू खत्म हो जाएगा, नहीं, आप खत्म हो जाएगा, हिंदू कभी खत्म नहीं होगा। ও আরএসএস হিন্দু এসব কিচ্ছু ব্যাপার নয় ওনার। ধান্দাবাজিতে উনি লাইনে ছিলেন, মুখ্যমন্ত্রী হবেন তরুণ গগৈয়ের পর। তরুণ গগৈয়ের ছেলে রাজনীতিতে যেই প্রবেশ করলেন, উনি ভাবলেন যে আগামী দিনে আমি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড় থাকবে না, তখন উনি আলাদা রাস্তা দেখলেন। আরএসএস এর প্রিয় পাত্র হওয়ার জন্য এইসব কথা ওনাকে বলতে হচ্ছে। বিজেপি কবে হিন্দুদের ঠিকা নিলে আমাদের জানা নাই। আমরা বিজেপিকে হিন্দুদের দলই মনে করি না, হিন্দুদের কোনো দল হয় না। আসামকে বিভাজিত করেছেন, বাংলাকে মমতা বিভাজিত করছে। হিন্দু ধর্মের 5000 বছরের পুরনো ইতিহাসে উত্থান পতন স্বাভাবিক। কখনো তৃণমূল আসবে, কখনো কংগ্রেস আসবে, আবার চলেও যাবে বলে মন্তব্য করেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র বিরোধিতা রাজ্যের শাসক দল তৃণমূলে। विश्व शर्मा ऑनरेबल सीएम ऑफ असम फालतू बकवास कर रहे हैं। तो आप देखिए, आपका पार्टी, आप हिंदू मुसलमान क्रिश्चियन ऐसे सब आपका काम है। ये बंगाल है, यहाँ पर हिंदुओं भी ममता जी का सपोर्टर है, मुस्लिम लोगों भी ममता जी का सपोर्टर, क्रिश्चियन, पूरा ममता जी की ही सपोर्टर पूरा बंगाल है, क्योंकि यहाँ का जो डेवलपमेंट स्कीम्स है इसके ऊपर कोई धर्म का नाम नहीं होता। হিন্দুত্বের জিগিরেই যে বিজেপি বাংলায় ভোট লড়তে চায় তা আরো একবার স্পষ্ট করলেন হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু প্রশ্ন হলো, হিন্দু খত্রেমের মূল কারণ যদি বামেরা হয়, তাহলে ভোটের সমীকরণ কি হতে চলেছে? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি একেবারে চয়নদা আপনার কাছে জানতে চাইবো যে হিন্দু খত্রে মে হ্যাঁ, তার মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খ্রিস্টান মুসলমান কেউ নয়,
একেবারে বাম এবং উদারপন্থীদের তিনি দাঁড় করাচ্ছেন। তার আগে পার্টি সদস্য হিসেবে আমার একটা কাজ করে নিতে হবে, হ্যাঁ, কিছু অবশ্যই। করার নেই। খসড়া রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে, আমি খসড়া রাজনৈতিক প্রস্তাবটাই পড়ছি। খসড়া রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে প্রতিক্রিয়াশীল হিন্দুত্বের এজেন্ডা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং বিরোধী শক্তি ও গণতন্ত্রকে দমন করার লক্ষ্যে কর্তৃত্ববাদী পদক্ষেপের মধ্যে ফুটে উঠেছে নয়া ফ্যাসিবাদী বৈশিষ্ট্যগুলি। জাতীয় পরিস্থিতির প্রসঙ্গে রাজনৈতিক প্রস্তাবে এই প্রথম আমরা নয়া ফ্যাসিবাদী বন্ধটি ব্যবহার করেছি। অর্থাৎ আপনি যে প্রতিবেদন বলছেন তার সঙ্গে তফাৎ রয়েছে। আচ্ছা, প্রাথমিক এটা তফাৎটা আপনি- রয়েছে। এটা আপনি- এটা প্রাথমিক আমাদের খসড়া প্রস্তাবে বঙ্গমাত্রা পড়ছি। বেশ, হ্যাঁ, ঠিক আছে, বেশ, হ্যাঁ। আপনি যদি চান মার্ক্সবাদী ওয়ার্ডে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, ওটাতে বেরিয়েছে, বেশ, বেশ, পুরোটাই হ্যাঁ, বেরিয়েছে। মুশকিলটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আমি সেখানে খুব পরিষ্কারভাবে বলছি, যেটা স্যার বলছেন বিমল শঙ্কর নন্দ, মাননীয় অধ্যাপক বিমল শঙ্কর নন্দ আমাদের মাস্টারমশাই, তিনি যেটা বলছেন নির্দিষ্টভাবে যে ওরা আরএসএস রাজনীতি করে না, এটা আমার পুত্রসম অর্পণও বললেন, কিন্তু তা নয়, ঘটনাটা আদৌ তা নয়। ঘটনাটা এটাই যে নির্দিষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম প্রকাশ্যে, যেটা ইয়েতে দিল্লিতেও হয়েছে, হরিয়ানাতে হয়েছে, দিল্লিতে তো প্রকাশ্যে ভোট বাড়াবার জন্য আরএসএস সক্রিয় হয়ে গেছিল। এখানেও মোহন ভাগবত নিজে বিবৃতিতে বলছেন আমরা রাষ্ট্রবাদীদেরকে ভোটে সক্রিয় করবার জন্য, সক্রিয় হওয়ার জন্য, ভোট দেওয়ানোর জন্য আমরা অনুরোধ করছি, বাড়তি উদ্যোগ আমরা নিচ্ছি। ওই যে যেটাতে আপনারা বলছেন যে আরএসএস এর অঙ্গুল হেরোনেই তো এই ফোর্সটা তৈরি হবে, এবং সেক্ষেত্রে কাকে কিভাবে ভোট দেবে সেটা তো ওদের বিষয় আছে। আর আমি খুব পরিষ্কারভাবে বলছি, এই হিন্দুত্ব শব্দটাই রাজনৈতিক, এটা সাভারকার নিজেই বলে গেছিলেন, হিন্দুত্ব শব্দটাই রাজনৈতিক। এবং ভারতবর্ষে হেড পলিটিক্স যেটা শুরু সেটা সাভারকারই শুরু করেছিলেন। যে কথাগুলো স্যার বলছিলেন সেই কথাগুলো আমরা অন্যভাবে বলছি, যে সত্যি বাংলাদেশ দেখে আমাদের অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, কারণ ওখানে সংখ্যাগুরু মৌলবাদ যেভাবে সংখ্যালঘুদেরকে আক্রমণ করছে, এখানেও সংখ্যাগুরু মৌলবাদ একইভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। আমরা বামপন্থীরা চিরকালই সংখ্যালঘুদের অধিকারের পক্ষে ছিলাম, আছি, থাকবো। যে কারণে হেমন্ত বিশ্ব শর্মা উল্টোপাল্টা কথাগুলো বলছেন এবং উনি নম্বর বাড়বার জন্য বলছেন, এই নিয়ে আমার অন্তত কোনো সংশয় নেই, কিন্তু ওইভাবে কুনাল ঘোষের মতো বলতে পারছেন, কারণ ওইখানে ডিটেনশন ক্যাম্পে উনি যেভাবে মানুষদের অত্যাচার করছেন, ধর্মের নামে মানুষকে বিভাজিত করছেন, এবং বিজেপির কৃতিত্ব, অপরিসীম কৃতিত্ব, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এই চত্বরে যে কোনো বঙ্গ সন্তান যদি নির্দিষ্ট অ্যাকসেন্ট, মানে আমাদের কলকাতার যে উচ্চারণ ভঙ্গি, সেই উচ্চারণে যদি বাংলা না বলে, তাদেরকে হিন্দিভাষী রাজ্যে মুখোমুখি হতেই হচ্ছে, তুমি কি বাংলাদেশি? এবং পশ্চিমবাংলায় বসেও এখন বাংলা কথা বললে বাংলাদেশ হয়ে যায়। এই শব্দটা আমরা শুনতে পাচ্ছি চারদিক থেকে। এই ধরনের যে সংস্কৃতি, এটা কোনো সাংস্কৃতিক সংগঠনের কাজ, এটা রাজনীতির কাজ। এই রাজনীতির কাজটা করছেন, এবং দুঃখজনক হলো সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে মোকাবিলা করার কোনো চেষ্টা করছেন না। সে কারণে যে বাইনারি পলিটিক্স, যেটা বাইনারি পলিটিক্স মানে কি আপনারা অনেকে আইডেন্টিটি পলিটিক্স বলছেন, সেটা বাইনারি পলিটিক্সের বিষয় নয়। রুটি রুজির যে দাবি, সেই রুটি রুজির দাবি নিয়ে তো আরএসএস কোনো কথা বললো না। মোহন ভাগবতের একটা কথা রোজগার নিয়ে নেই, একটা কথা এমপ্লয়মেন্ট নিয়ে নেই, একটা কথা এই ক্ষুধার সূচকে ভারতবর্ষের একদম নিচের তলানিতে থেকে যাওয়ার বিষয় নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে এরা রাষ্ট্রবাদী শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের যেভাবে শেকলে বেঁধে ফিরিয়ে আনা হচ্ছে, তাই নিয়ে একটা কথা ওরা বললেন না। খালি এই হিন্দুত্ব এবং ভারতীয়ত্বকে এক জায়গায় নিয়ে এসে একটা, মানে এরা পরিষ্কার ইসরায়েলের মতো করে ইহুদি রাষ্ট্র তৈরি করার যে চেষ্টা, এটা কিন্তু এই জায়নবাদী দৃষ্টিভঙ্গি পশ্চিমবাংলা অন্তত চলবে না। কারণ এখানে রবীন্দ্রনাথ, নজরুল একই মর্যাদায় পাশাপাশি ভূষিত হন। তথাগত রায় প্রথম শুরু করেছিলেন রসুন সংস্কৃতি। আশিস রায় মনে থাকতে পারে, আশিস তখন সক্রিয় সাংবাদিক, কোন চ্যানেল ছিল আমার তখন কাগজে কাজ করছেন, বলেছিলেন রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল। এবং তথাগত রায় পরিষ্কার, আমি এখানে দাঁড়িয়ে বলছি, তথাগত রায় সে রেকর্ড দূরদর্শনও আছে, উনি বলছিলেন যে নজরুল কেবলমাত্র মুসলিম কবি হিসেবে একটা জায়গা পেয়েছিলেন। এই সংস্কৃতিটা সেই প্রথম আমরা ধাক্কা খাচ্ছিলাম বাংলার চেনা সংস্কৃতিতে। এই সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আপনি সিপিআইএম কে সমর্থন করুন বা না করুন সেটা আপনাদের প্রশ্ন, কিন্তু আমি পার্টির সমর্থক হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে আমি তৃণমূলের কাছে যাব। হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের বিরোধিতা করতে করতে একদিন রাজনৈতিক দলটাই উঠে যাবে, শেষ হয়ে যাবে। হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছেন অসমের সবচেয়ে বড় হিন্দু বিরোধী, যার নেতৃত্বে অসমে এনআরসি হয়েছে এবং লক্ষ লক্ষ হিন্দু বাঙালি তারা ডিটেনশন ক্যাম্পে রয়েছে। এটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি।
এরকম অনেক হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের আমরা প্রতিদিন দেখেছি 2021 সাল থেকে। এই ডেলি প্যাসেঞ্জারই শুরু হয়েছিল কার্যত, 2024-এও সেটা চলেছে, 2026-এও হবে। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ফিরে যাবার সময় মাথায় করে একজোড়া হাওয়াই চটি নিয়েই ফিরতে হবে। বিমল বাবু বলছিলেন, কথায় কথায় বললেন যে আমরা সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাসী, কিন্তু ওনার দলের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনাদের দলের মঞ্চ থেকে বলেছেন সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই, সবকা সাথ সবকা বিকাশ নয়, কার্যত ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে নস্যাৎ করেছেন। রেকর্ডেড প্রমাণ আছে, নিশ্চিতভাবে আপনাদের আর্কাইভেও থাকবে, জো হামারে সাথ হাম উনকে সাথ। তাহলে বিমল শঙ্কর দ্বন্দ্বের কথাকে মান্যতা দেব। উনি অধ্যাপক মানুষ, অত্যন্ত শ্রদ্ধেয়, নিশ্চিতভাবে উনি সঠিক কথাটাই বলবেন। শুভেন্দু অধিকারীর মতো মার্কা মারা ব্যক্তি নন। নাকি আমরা শুভেন্দু অধিকারীর কথাকে গুরুত্ব দেব, কারণ শুভেন্দু অধিকারী বিজেপিতে বিমল বাবুর থেকে অনেক বড় মাপের নেতা। দ্বিতীয়ত হচ্ছে যেটা বিমল বাবু বললেন, প্রশান্ত কিশোর নাকি কোনো একটি সাংবাদিক সম্মেলন বা কোথাও বলেছিলেন আমরা 30% দিয়ে শুরু করছি। প্রশান্ত কিশোর দূর দূরান্তেও তৃণমূল কংগ্রেসের কেউ নয়, ওনার একটি সংগঠন আইপ্যাক, একটা থার্ড পার্টি অর্গানাইজেশন, তৃণমূল কংগ্রেসের সাথে গাঁটছড়া ছিল, তখন প্রশান্ত কিশোর তার দায়িত্বে ছিলেন। ফলে প্রশান্ত কিশোরের বক্তব্যের জবাব নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস দেবে না। আর যে বিষয়টা নিয়ে আপনারা প্রতিবেদন শুরু করছিলেন যে আরএসএস এখানে আসছে, তাহলে কি হরিয়ানা বা মহারাষ্ট্র বা দিল্লির ধাঁচে ভোট হবে? অ্যাবসলিউটলি, আমরা সেটাকেই তো মান্যতা দিচ্ছি। দিল্লি এবং মহারাষ্ট্রের পরিসংখ্যান, আমি আগের দিনও আপনার সাথেই বলছিলাম সৈকতদা, যে দিল্লিতে 2024-এর লোকসভা থেকে 2025-এর বিধানসভায় ভোটারের সংখ্যা বৃদ্ধি হয়েছে 611%, 49,920। আর মহারাষ্ট্রে 2024-এর লোকসভা থেকে 2024-এর বিধানসভা ভোটারের সংখ্যা বেড়েছে 5,66,194, শতাংশের বিচারে 843%। পশ্চিমবাংলায় ভুতুরে ভোটার ধরা পড়ছে, নির্বাচন কমিশন তাদের এরার মেনে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ সহ বলেছেন আমরা যারা দলের নির্বাচন কমিশন তার আবার প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি আমার আজকের টপিক এটা নয়, নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আপনারা যাকে ভুতুরে ভোটার বলছেন সেটা নয়। আমি একটুখানি বিমলদার কাছে আসতে যাবো, একদম সময় নিয়ে। বিমলদা, হিন্দুত্বের লাইনটা পরিষ্কার, এই ইস্যুতেই ভোট হবে এবং এটাই বাংলার বিজেপির আগামী দিনের একটা অন্যতম বড় ইস্যু। কিন্তু এটা কি সত্যি যে হিন্দুত্বের বিরোধিতা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল শেষ হয়ে যাবে? আমার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত 2011 থেকে আজ পর্যন্ত এই সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটা আপনাকে তথ্য দেখাবো, আমি বললে আমি বার করি, ওটা চলে গেল। উনি, আপনারা বারবার বললেন আরএসএস বলেছিল মমতা ব্যানার্জি দুর্গা, সেই প্রতিবেদনটাই বার করেছিলাম। সেখানে মমতা ব্যানার্জি কি বলেছিলেন সেটা তো কেউ বলে না, আমি উত্তর দিচ্ছি। উনি আরএসএস এর নেতাদের বলেছিলেন যে আপনাদের সঙ্গে আমার আলাপ ছিল না, আজকে এসে আলাপ হলো, আপনারা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ, আপনাদের মতো প্যাট্রিয়ট আমি খুব কম দেখেছি, আমাকে হেল্প করুন, আমি পশ্চিমবাংলা থেকে সিপিএম কে উৎখাত করবো। তো এর মধ্যে পার্থক্য তো কিচ্ছু নেই, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে, তখন লক্ষ্য ছিল সিপিএম কে সরানো, এর মধ্যে পার্থক্যের কি আছে? আজকে উনি 2011 সাল থেকে আজ পর্যন্ত যে পলিসিগুলো নিয়েছেন, সেই পলিসিগুলো যদি একের পর এক অ্যানালিসিস করে, আপনি শুধু এবারের বাজেটটাই দেখুন না। এবারের বাজেটে যেখানে রাজ্যে সরকারি কর্মচারীরা ডিএ পায় না, রাজ্যে স্কুলে এমনি চুরির কথা ছেড়ে দিলাম, চুরি করে চাকরি দেওয়া সে তো চলছে এখন, এখানে শিক্ষকদের, অধ্যাপকদের মাইনে ডিএ সরকারি কর্মচারীদের সঙ্গে বাড়ছে না, নতুন নিয়োগ বন্ধ হয়ে গেছে। সেই জায়গায় এবারের বাজেটে মাদ্রাসার জন্য আপনি অ্যালটমেন্টে দেখুন তো কত % বেড়েছে। ফলে এগুলো বললে অন্যায় হয়ে গেল। এবং এর আগে তো আমি বললাম তৃণমূলের প্রতিনিধি সবকটার উত্তর দিল, কিন্তু আমি যে কথাটা বললাম ওই কথাটার উত্তর দিল না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে গরু আমাকে দুধ দেয় তার আমি লাথি খাবো, এই কথাটা তো আমি বলিনি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। ফলে একটা বিষয় তো স্পষ্ট, এবং আরো অনেক উদাহরণ আপনি বলছেন বিমলদা যে একটা পরস্পর বিরোধী বিভিন্ন রকমের মন্তব্যকে সামনে রেখে বাংলার রাজনীতির প্রেক্ষাপটটাই পাল্টে গেল, যেটা আশিসদা বলছেন যে এটা বাংলাদেশের চেনা চরিত্র নয়। আমরা চাইবো আমাদের বাংলার মানুষজন, বিশেষত বাংলার সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষজন যাদের জন্য বাংলা হয়েছিল, তারা আতঙ্কিত, আমরা নজর রাখবো তারা আতঙ্কিত। মানুষ এই রাজনীতি পছন্দ করেন নাকি এর বিরুদ্ধে কোন রাজনৈতিক দলকে গিয়ে তারা ভোট দেন। যাই হোক, আজকে আমরা সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আরো আলোচনা চলবে এ নিয়ে ভবিষ্যতে। আপাতত ধন্যবাদ প্রত্যেককে, নমস্কার।